আমার ইউটিউব চ্যানেল গ্রামার লেনে ভিউয়ার্সদের স্বাগত। আমার বিগত দুটো যে ভিডিও আমি আপলোড করেছিলাম সেটার বিষয়বস্তু ছিল, একটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমার এটা তৃতীয় ভিডিও, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপরে। যদি ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, যদি সত্যি কিছু ইউনিক থাকে, তাহলে আমি আশা করব যে তোমরা ভিডিওটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অগ্রিম ধন্যবাদ সবাইকে। গ্রামার লেনের আজকের বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি পুরাঘটিত বর্তমান, সেটা কাকে বলে? সংজ্ঞাটা হলো কোনো কাজ সদ্য শেষ হয়েছে কিন্তু তার রেশ বা প্রভাব এখনও বর্তমান। এমন ক্রিয়াকে প্রকাশ করতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, সেই কাজ কিন্তু চলছে না, কিন্তু সুদূর অতীতেও তা শেষ হয়নি, সেটা সবেমাত্র যখন বলা হচ্ছে কথা তার ঠিক আগের মুহূর্তেই বা কিছু আগে শেষ হয়েছে, এবং সেই কাজের একটা রেশ বা প্রভাব বা এফেক্ট একটা বর্তমানে রয়েছে। উদাহরণটা দেখি। আই হ্যাভ ডান মাই ডিউটি, অর্থাৎ আমি আমার কর্তব্য পালন করেছি। তার মানে এই যে কর্তব্য পালন করার ফলে তার যে সুফলটা এখনও বর্তমান রয়েছে, অর্থাৎ তার ভ্যালিডিটি এখনও শেষ হয়নি। যদি ভ্যালিডিটি শেষ হয়ে থাকতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো না, হতো পাস্ট টেন্স। বাংলায় ক্রিয়াপদের গঠনটা কিভাবে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বাংলায় ক্রিয়াপদের শেষে যে বিভক্তি দেখে চিনব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, সেটা হলো উত্তম পুরুষে ক্রিয়াপদের শেষে ইয়াছি বা ছি, মধ্যম পুরুষে ইয়াছো বা ছ ও প্রথম পুরুষে ইয়াছে বা ছে বিভক্তি থাকে। উদাহরণ: 1 নম্বর, আমি কাজটি করিয়াছি বা করেছি। 2 নম্বর, তুমি চিঠি লিখিয়াছ বা লিখেছ। 3 নম্বর, সে ইতিহাস পড়িয়াছে বা পড়েছে। অর্থাৎ একটা সাধু ভাষায় কী হবে আর একটা চলিত ভাষায় কী হবে সেটাই এখানে লেখা রয়েছে। ইংরাজিতে ভার্বের রূপ, অর্থাৎ ইংরেজিতে আমরা ভার্বটা কিভাবে তৈরি করব, ভার্বের ফরমেশন কিভাবে হবে সেটা দেখি। প্রথমে 1 নাম্বার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে ভার্ব ফরমেশন কিভাবে হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বা হ্যাজ, তারপরে মূল যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল, পিপি মানে পাস্ট পার্টিসিপল, আর তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা দিতে হবে। এক্সাম্পল: আই হ্যাভ ডান দ্য জব। এখানে আই সাবজেক্ট, হ্যাভ হলো অক্সিলিয়ারি ভার্ব, ডান হলো ডু এর পাস্ট পার্টিসিপল, আর দ্য জব হলো অবজেক্ট। 2 দাগ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক বাক্যে। এক্ষেত্রে প্রথমেই সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে হ্যাভ বা হ্যাজ, সেটা সাবজেক্ট অনুসারে বসবে, তারপরে আসবে নট, তারপরে আসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। এক্সাম্পল: ইউ হ্যাভ নট ইটেন। ইউ হলো সাবজেক্ট, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট, তারপরে মূল ভার্বের
পাস্ট পার্টিসিপল অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন, আর এখানে কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট নেই, তাই তারপরে শুধু ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্ব প্যাটার্ন। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসবে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, এবং সবশেষে জিজ্ঞাসার চিহ্ন। উদাহরণ, হ্যাজ হি স্লেপ্ট, সে কি ঘুমিয়েছে। এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্যের ভার্ব প্যাটার্ন। প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ, হ্যাজ হি নট গন দেয়ার, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর, হ্যাজ নট প্রিয়ম গট দ্য বুক, প্রিয়ম কি বইটা পায়নি। প্রথম উদাহরণটা ছিল হ্যাজ হি নট গন দেয়ার, সে কি সেখানে যায়নি। এখানে দুটো উদাহরণ দিলাম কেন? প্রথম উদাহরণে সাবজেক্ট হলো প্রোনাউন, আর দ্বিতীয় উদাহরণে সাবজেক্ট হলো নাউন। এই দুটো উদাহরণ দেওয়ার কারণটা হলো নটের ব্যবহার, মানে নটের পজিশনটা বোঝানোর জন্যে। সবসময় মনে রাখতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ হলে সেক্ষেত্রে নট সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট তার আগে বসবে, এবং সাবজেক্টটা যদি প্রোনাউন হয় নট তার পরে বসবে। ওই জন্য এই দুটো উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে নটের পজিশনটা কী হবে। এবারে দেখে নেওয়া যাক অন্যান্য কোন ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যায়, অর্থাৎ সাধারণ নিয়ম ছাড়াও আরও কী খুঁটিনাটি বিষয় আছে যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করতে পারি। প্রথম যে নিয়মে আসব সেটা হলো এমন কোনো সময়ের পরিসরে সংঘটিত ক্রিয়া যার সমাপ্তি এখনও ঘটেনি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। অর্থাৎ কি দাঁড়ালো, কোনো একটা টাইম ডিউরেশন, সময়ের পরিসর বলতে যে সময়ের শুরু আছে, কিছুটা সময় ঘটেছে এবং তার শেষ হয়েছে। অর্থাৎ এই যে ডিউরেশন অফ টাইম, এই ডিউরেশন অফ টাইমে কোনো কাজ হয়তো ঘটেছে, কিন্তু ওই ডিউরেশন অফ টাইমের সমাপ্তিটা এখনও ঘটেনি, কিন্তু কাজটা সমাপ্ত হয়ে গেছে। উদাহরণ, হি হ্যাজ বিন লেবোরিয়াস, মানে তিনি পরিশ্রমী থেকেছেন। কারোর সম্পর্কে হয়তো বলা হচ্ছে যে তিনি অনেক আগে থেকে বা ছোটোবেলা থেকে তিনি খুব পরিশ্রমী ছিলেন, যার ফলস্বরূপ বর্তমানে দাঁড়িয়ে যখন কথাটা বলা হচ্ছে তখন তিনি হয়তো সেই পরিশ্রম আর করছেন না, কিন্তু সেই পরিশ্রমের ফসলটা ঘরে তুলছেন। তলায় ব্র্যাকেটে ওই জন্য লেখা রয়েছে ইকুয়াল সাইন দিয়ে, হি ইজ নাও রিপিং দ্য ফ্রুটস অফ হিজ লেবোরিয়াস হ্যাবিটস, অর্থাৎ তার এই যে পরিশ্রমী স্বভাব, এই যে তার একটা ভালো গুণ, এর ফলে তিনি যে লাভবান হচ্ছেন, যে তিনি তার ফসলটা ঘরে তুলছেন এখন। অর্থাৎ যে টাইমটা সূত্রপাত হয়েছে সেই টাইমটা কিন্তু শেষ হয়ে যায়নি, তিনি এখনও জীবিত রয়েছেন, বর্তমান রয়েছেন, কিন্তু তার এই পরিশ্রমের কাজ, ক্রিয়াটা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার ফলাফলটা, সুফলটা তিনি এখনও ভোগ করছেন। পরবর্তী যে নিয়মের দিকে আমরা চোখ রাখবো তা হলো কোনো সুনির্দিষ্ট পরিবর্তনের ক্ষেত্রে যেখানে পরিবর্তনের ফলাফলের ওপরে আলোকপাত করা হচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করা হবে। অর্থাৎ আমাদের চারপাশে ঘটে চলা এমন কিছু পরিবর্তন যা কিছু সময়কাল ধরে ঘটে চলেছে এবং তার সম্পর্কে সুনির্দিষ্ট ডেটা বা তথ্য আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। সুনির্দিষ্ট তথ্য থাকবে। কীরকম? প্রোডাকশান, আমরা উদাহরণটা দেখি, প্রোডাকশন অফ উল হ্যাজ ডিক্লাইন্ড বাই 1,000,000 টনস সিন্স 1985। অর্থাৎ উলের উৎপাদন 1985 সাল থেকে
1,000,000 টন কমে গেছে বা হ্রাস পেয়েছে। অর্থাৎ উলের উৎপাদন সম্পর্কে এখানে আমাদের হাতে দুটো তথ্য আছে। এক হচ্ছে তার উলের উৎপাদন হ্রাস পেয়েছে 1,000,000 টন বা 10 লক্ষ টন, এবং এই উৎপাদন হ্রাস পাওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে 1985 সাল থেকে। দুটো তথ্য আমরা সুনির্দিষ্টভাবে উলের উৎপাদন হ্রাসকে আমরা চিহ্নিত করতে পারছি এই দুটো তথ্য দিয়ে। অর্থাৎ একটা সুনির্দিষ্ট পরিবর্তন, তার সাথে সুনির্দিষ্ট তথ্য, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। কিন্তু যদি কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকে অথচ কোনো পরিবর্তন বোঝায়, তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আলোচনা করব, সেখানে আমরা এটা আরও ভালোভাবে আলোচনা করতে পারি। তবে এখানে যেহেতু এই নিয়মটার সঙ্গে ওটা কোরিলেটেড, তাই ওর একটা উদাহরণ আমরা দেখে নেব। যদি আমরা এরকম বলি, দ্য নাম্বার অফ ডেথস ফ্রম লাং ক্যান্সার হ্যাজ বিন রাইজিং সিন্স 1950, অর্থাৎ লাং ক্যান্সারে মৃত্যুর সংখ্যা 1950 সাল থেকে বৃদ্ধি পেয়ে চলেছে। এক্ষেত্রে দেখা যাক যে এর মধ্যে কোনো, আমরা দেখতে পাবো যে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট ডেটা নেই। ওখানে যেমন ছিল যে উদাহরণটা আমরা দেওয়া হয়েছিল, সেখানে আমরা উলের যে উৎপাদন, সেই উলের উৎপাদনে আমরা দেখেছিলাম সুনির্দিষ্ট একটা ডেটা ছিল যে 1,000,000 টন হ্রাস পেয়েছে উলের উৎপাদন 1985 সাল থেকে। তবে এখানে কিন্তু সেরকম কোনো সুনির্দিষ্ট ডেটা নেই, যেটা থাকতে পারত। 1950 সাল থেকে যেহেতু লাং ক্যান্সারে মৃত্যুর হার বেড়েছে, সেই মৃত্যুর হার কতটা মানে মৃত্যুর সংখ্যা বেড়েছে, তো মৃত্যুর সংখ্যা কতটা হয়েছে সেরকম কোনো ডেটা নেই। তাই এটা আমরা করেছি নিয়ম অনুসারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কোনো সময়কাল ধরে কোনো অবস্থার পরিবর্তনকে জোর দিয়ে বোঝাতে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং মাথায় রাখতে হবে যে এখানে কোনো সুনির্দিষ্ট তথ্য বা ডেটা থাকবে না। পরের নিয়মটা দেখে নিই। কোনো ক্রিয়া অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে বর্তমানে কথা বলার সময় পর্যন্ত চলেছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ, টিল নাও হি হ্যাজ ডান অনলি 2 সামস, অর্থাৎ এখনও পর্যন্ত সে 2টি মাত্র অঙ্ক করেছে। তার মানে বর্তমানে দাঁড়িয়ে যখন আমরা কথাটা বলছি, তখন অতীতের কোনো একটা সময় থেকে শুরু করে সেই পর্যন্ত, অর্থাৎ কথা বলার সময় পর্যন্ত কর্তার যে কাজ সে সমাধা করেছে, সেটার কথা প্রকাশ করতে গিয়ে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। পরবর্তী যে নিয়মটা রয়েছে সেটা হলো, প্রায়শই কোনো তথ্য জ্ঞাপন করতে বা সাম্প্রতিক কোনো ঘটনার কথা ঘোষণা করতে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়। কিন্তু যদি আমরা সেই তথ্য সম্পর্কে কথাবার্তা চালিয়ে যাই, অর্থাৎ কথোপকথনটা যদি আমরা কন্টিনিউ করি, তাহলে সেক্ষেত্রে পরের বাক্যগুলোর জন্যে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। অর্থাৎ কি দাঁড়ালো, কোনো সাম্প্রতিক কোনো তথ্য সেটা যখন আমরা দেব বা কোনো ঘটনার কথা যখন প্রথমবারের মতো উল্লেখ করব, তখন প্রথমবারের সেন্টেন্সটায় আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। কিন্তু সেই সম্পর্কে যদি কথোপকথন চলতে থাকে, তাহলে পরের সেন্টেন্স থেকেই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করব। উদাহরণে দেখি, এখানে এ আর বি এর মধ্যে কথোপকথন হচ্ছে। এ কোনো কারণে হাত পুড়িয়ে ফেলেছে, তো সেই তথ্যটা যখন সে এ দিচ্ছে বিকে, সে এরমভাবে বলছে, আও আই হ্যাভ বার্নড মাই ফিঙ্গার, ও আমার আঙুলটা পুড়ে গেছে বা আমি আঙুলটা পুড়িয়ে ফেলেছি। তো বি জিজ্ঞাসা করছে, হাউ ডিড ইউ ডু দ্যাট, কী করে করলে সেটা? এ বলছে, আই পিকড আপ এ হট ডিশ, আমি একটা গরম পাত্র হাত দিয়ে তুলেছিলাম। তাহলে দেখো, প্রথম বাক্যটা কিন্তু
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলেও পরের বাক্যটায় যেহেতু এর হাত পোড়ানো সম্পর্কিত তথ্যর জন্য তাদের দুজনের মধ্যে কথোপকথন কন্টিনিউ হয়েছে, তাই দ্বিতীয় বাক্য থেকে বি কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছে। আবারও তারপরে যখন এ তার কথার প্রত্যুত্তরে জবাব দিয়েছে, সেক্ষেত্রেও পাস্ট ইনডেফিনাইট হয়েছে। এবারে আসছি পরের নিয়মে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত সময়সূচক অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ যেমন জাস্ট, ইয়েট, অলরেডি, টিল নাও প্রভৃতির সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ যেসব অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ সময়কে সূচিত করে, যেমন জাস্ট এইমাত্র, ইয়েট এখনও, অলরেডি ইতিমধ্যে, টিল নাও এই পর্যন্ত, এই রকম যেসব সময়সূচক অ্যাডভার্ব আছে তাদের সাথে সাধারণত ইন জেনারেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয়। এক্সাম্পল, আই হ্যাভ অলরেডি রিসিভড দ্য মানি, আমি ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছি। পরবর্তী নিয়ম, রিসেন্টলি, ইন দ্য লাস্ট ফিউ ডেজ, সো ফার, সিন্স প্রভৃতি শব্দগুচ্ছগুলির সাথে ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বক্তা কোনো সময়কাল সম্পর্কে বলছেন যা এখনও বিদ্যমান। অর্থাৎ এই শব্দগুলো থাকবে তখনই থাকবে যখন সেন্সটা এরকম হবে যে বক্তা এমন একটা সময়কাল সম্পর্কে কথা বলছেন যেটা অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত এখনও ঘটে চলেছে বা সেই সময়টা এখনও বর্তমান আছে। উদাহরণের স্পষ্ট হয়ে যাবে। 1 নম্বর, হ্যাভ ইউ হার্ড ফ্রম কৃষ্ণা রিসেন্টলি, তোমার কি কৃষ্ণার সাথে সম্প্রতি কথা হয়েছে বা কৃষ্ণা তোমার সঙ্গে কথা বলেছে সম্প্রতি। 2 নম্বর, আই হ্যাভ মেট আ লট অফ পিপল ইন দ্য লাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিনে আমি অনেক মানুষের সাথে সাক্ষাৎ করেছি। অর্থাৎ এখানে যে সময়টা বলছে সেই সময়টা বর্তমানেও তার অস্তিত্ব রয়েছে বা ভ্যালিডিটি রয়েছে, সেটা শেষ হয়ে যায়নি। নেক্সট যে নিয়মটার দিকে আমরা তাকাবো সেটা হলো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স ব্যবহার করি সেই সময়কাল সম্পর্কে বলতে যা অতীতের কোনো একটা সময় থেকে শুরু হয়ে বর্তমানেও বিদ্যমান আছে বোঝায়। অর্থাৎ সিন্স এই শব্দটা থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতেই অভ্যস্ত, সিন্স মানে থেকে। কিন্তু সিন্স থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যায় কখন? যখন সেই সময়কাল অতীতের কোনো একটা সময় থেকে শুরু হয়ে বর্তমান সময়েও বিরাজ করে বোঝায়, সেক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যায়। এক্সাম্পল, সিন্স 1990 I have lived in a small house near the coast. 1990 সাল থেকে উপকূলের কাছাকাছি একটা ছোট বাড়িতে আমরা বাস করে আসছি বা বাস করে এসেছি। আসছি বলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, বাস করে এসেছি অর্থাৎ এখনও বাস করছি, কিন্তু এই ক্রিয়াটার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি শুধুমাত্র এর ক্রিয়াটার ব্যাপ্তি অতীত থেকে বর্তমান পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত বোঝাতে। পরের নিয়ম, আমরা এভার এবং নেভার এই যে শব্দ দুটো এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এই বিষয়ের উপর জোর দিতে যে আমরা একটা সম্পূর্ণ সময়কাল যা বর্তমান পর্যন্ত ব্যাপ্ত তার সম্পর্কে বলছি। অর্থাৎ এমন কোনো বিষয় যা এই পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সেই বিষয়টা ওপরে
আমরা বিশেষভাবে আলোকপাত করছি বা বিশেষভাবে জোর দিয়ে বলছি সেই বিষয়টার সপক্ষে। যেমন উদাহরণ, আই হ্যাভ নেভার হ্যাড এনি প্রবলেম উইথ মাই কার। বাংলা করলে দাঁড়ায়, আমার গাড়িটা নিয়ে আমার কোনো দিন কোনো সমস্যা ছিল না বা নেই। অর্থাৎ গাড়িটা এখনও আছে এবং গাড়িটা ভালোভাবে চলছে। অতীত সময় যেখান থেকে বলা যায় গাড়িটা কেনা হয়েছিল সেখান থেকে এই পর্যন্ত গাড়িটা নিয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ গাড়িটা একবারও বিগড়োয়নি বা গাড়িটা কোনো ট্রাবল দেয়নি। এই নেভার শব্দটাকে আমরা সাধারণত কী করি, নেভার শব্দটা, নেভার, অলওয়েজ, এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট সূচক শব্দ, কিন্তু তার প্রেজেন্ট পারফেক্টেও যে ব্যবহার হয় এটা তার প্রমাণ। আমরা টুডে, দিস মর্নিং, দিস ইভিনিং, এই সময়ে যে টাইম অ্যাডভার্ব ফ্রেজগুলো আছে এইগুলোর ক্ষেত্রে বা এইগুলোর সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি যখন এই সময়কালগুলি কথা বলার সময়ও বিদ্যমান থাকে। অর্থাৎ টুডে, দিস মর্নিং, দিস ইভিনিং এগুলো তো প্রেজেন্ট সময় সূচক ফ্রেজ, কিন্তু এগুলোর সাথে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস না ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট তখনই করব যখন এই সময়গুলোর ভ্যালিডিটি নষ্ট হবে না, মানে সময়গুলোর ভ্যালিডিটি চলে যাবে না, অর্থাৎ সময়গুলোর ভ্যালিডিটি বজায় থাকবে, অর্থাৎ সময়গুলো সেই সময় কথা বলার সময় যে সময় বক্তা বলছেন সে সময়ও বজায় থাকবে। উদাহরণ, আই হ্যাভেন্ট সিন মোহিত দিস মর্নিং। বাংলা করলে দাঁড়ায়, আমি মোহিতকে আজ সকালেও দেখিনি। অর্থাৎ কথা বলার সময়ও বক্তা যখন বলছে এই কথা তখনও কিন্তু সেই সকালবেলাতে দাঁড়িয়েই এই কথাটা বলছে। এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই ক্রিয়াকে প্রকাশ করতে যা প্রথমবারের মতো ঘটেছে বা বর্তমান সময় পর্যন্ত অনেকবার পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ আমরা এমন কোনো ক্রিয়া যা প্রথমবারের মতো ঘটেছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে, যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই সময় পর্যন্ত বেশ কয়েকবার ঘটেছে বা পুনরাবৃত্তি হয়েছে, এইটা বোঝাবে। উদাহরণে স্পষ্ট হবে। 1 নম্বর উদাহরণে বলছে, ইটস দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রিভেন এ কার। এটা হলো প্রথমবার যখন সে গাড়ি চালালো বা চালিয়েছে, অর্থাৎ প্রথমবারের মতো সে গাড়ি চালিয়েছে। এখানে কিন্তু আমরা সে গাড়ি চালালো, হি ড্রাইভস করব না, হি হ্যাজ ড্রিভেন করব। 2 নাম্বার, শি লস্ট হার পাসপোর্ট এগেন। ইটস দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। কোনো একজন ভদ্রমহিলা যিনি তার পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলেন, তো তার সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে যে তিনি এই দ্বিতীয়বারের মতন আবার এই কাণ্ডটা ঘটিয়েছেন। এখানে হ্যাপেন্স হবে না, হবে হ্যাপেন্ড, অর্থাৎ এই কাজটা পুনরাবৃত্তি হয়েছে, একবার আগেও হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। এবারে আমরা দেখে নেব যে কিছু কিছু ক্ষেত্রে যে টেন্স হওয়ার কথা সেই টেন্সের সঙ্গে যখন টাইম ফ্যাক্টর জুড়ে যায় তখন সেই টেন্সটা পাল্টে যায়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হয়। যেমন প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে যখন পয়েন্ট অফ টাইম জুড়ে যাবে তখন সেটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে, এবং তখনই হবে যখন সেই পয়েন্ট অফ টাইম কোনো অতীত সময়কে সূচিত করবে। কীরকম? উদাহরণে রয়েছে, শি হ্যাজ রিটার্ন 2 days এগো। এটা কিন্তু ভুল, এই সেন্টেন্সটা ভুল। সে 2 দিন আগে ফিরেছে এ কথা আমরা বলতে পারি না। 2 দিন আগে এটা অতীত সময়সূচক
এটা বলতে হবে শি রিটার্নড 2 days ago। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটের সঙ্গে টাইম এক্সপ্রেশন যদি জুড়ে যায় তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণে হি হ্যাজ নোন মি ফর 2 years, সে আমাকে 2 বছর ধরে চেনে। তো সে আমাকে চেনে, হি নোজ মি, কিন্তু যেই ওর সঙ্গে 2 বছর ধরে কথাটা জুড়ে গেল তখন হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। মাথায় রাখতে হবে ফর বা সিন্স হলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এক্ষেত্রে তা হবে না, এক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমটা যেরকম প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, সে 2 দিন আগে ফিরেছে, কিন্তু যেই সে ফিরেছে হি হ্যাজ রিটার্ন, কিন্তু যেই তার সঙ্গে 2 দিন আগে কথাটা জুড়ে গেল তখন হয়ে গেল পাস্ট ইনডেফিনাইট। আগের নিয়মটায় যেহেতু আমরা পরিচিত হলাম কয়েকটা শব্দের সাথে, যেমন পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম বা টাইম এক্সপ্রেশন, তো স্বভাবতই আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম বা টাইম এক্সপ্রেশন কী। তো সেগুলোও আমাদের জেনে রাখা ভালো। তো সেগুলো কি? পয়েন্ট অফ টাইম হলো কোনো একটা সুনির্দিষ্ট সময়, যে সময়ের ব্যাপ্তিকে বোঝাবে না, অর্থাৎ সেই সময়ের পরিসর বা সূত্রপাত এবং শেষ এটা বোঝাবে না, কোনো একটা বিন্দুকে বোঝাবে। যেমন উদাহরণে দেওয়া রয়েছে ইন 1947, অন মানডে, এই ধরনের। 1947 সাল, সোমবার, সোমবার মানে শুধু সোমবার, 1947 সাল মানে শুধুই 1947 সাল। কিন্তু দেখো আবার পিরিয়ড অফ টাইম হচ্ছে ওই সময়ের ব্যাপ্তিকে বোঝাবে, অর্থাৎ যে সময়ের একটা সূত্রপাত আছে এবং তার একটা শেষ আছে, অর্থাৎ ডিউরেশন অফ টাইম একটা। কীরকম? ফ্রম 1930 টু 1950, 1930 সাল থেকে 1950 সাল, অর্থাৎ 30 সালে সূত্রপাত, 50 সালে সমাপ্তি। আর টাইম এক্সপ্রেশন হলো এই দুইয়ের মিশ্রণ, কম্বিনেশন অফ পয়েন্ট অ্যান্ড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সেখানে পয়েন্ট অফ টাইমও থাকবে এবং পিরিয়ড অফ টাইমও থাকবে। কীরকম? উইন্টার 1947, 1947 সালের শীতকাল। এই পরের নিয়মটা খুবই কনফিউজিং, নিয়মটা কনফিউজিং নয়, ওয়ার্ডটা কনফিউজিং, ভার্ব প্যাটার্নটা, ভার্ব ফরমেশনটা কনফিউজিং। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এরকম হয়, বিশেষ করে যারা ছাত্রছাত্রী যারা প্রথম শিখছে তাদের কাছে এটা একটা একটু কনফিউশনের মতন, যে এই ধরনের কনস্ট্রাকশন ভার্বের কিভাবে সম্ভব। সেটা হলো হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড, এই ধরনের এক্সপ্রেশন কিভাবে হতে পারে, পরপর হ্যাভ হ্যাজ, তার ভার্ব প্যাটার্ন কিভাবে সম্ভব তখনই, সেটা হলো যখন হ্যাভ ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ভার্ব হিসাবে, যার অর্থ খাওয়া বা হয়ে থাকা বোঝায়, সেই হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ মূল ভার্বটা হবে হ্যাভ ভার্ব। তাহলে প্রেজেন্ট পারফেক্টের সূত্র অনুসারে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে এবং তারপরে মূল ভার্বের যেহেতু পাস্ট পার্টিসিপল হবে, তাহলে মূল ভার্ব যখন আমাদের হ্যাভ, তার পাস্ট পার্টিসিপল হ্যাড হবে, অর্থাৎ হ্যাভ এবং তারপরে হ্যাড, অথবা হ্যাজ তারপরে হ্যাড বসবে সূত্র অনুসারে। যেমন এখানে উদাহরণে রয়েছে আই হ্যাভ হ্যাড টু মেনি চকোলেটস টুডে, অর্থাৎ আমি আজ অনেকগুলো চকলেট খেয়ে ফেলেছি। তাহলে হ্যাভ মানে খাওয়া, তাহলে আমি খেয়ে ফেলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খাওয়া ইংরাজি এখানে ইট না ব্যবহার করে যেহেতু হ্যাভ ব্যবহার করা হয়েছে, কারণ হ্যাভ মানে খাওয়া বোঝায়, তাহলে তার ইটের যেমন পাস্ট পার্টিসিপল ইটেন হতো, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড হবে, আর তার আগে বসবে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, যেহেতু কর্তা আই তাই তারপরে হ্যাভ বসেছে, অর্থাৎ হয়েছে আই হ্যাভ হ্যাড। আগের নিয়মটার মতো এটাও একটা এক্সপ্রেশন যেটা নিয়ে কনফিউশন থাকে, সেটা হলো গন এবং বিন, এই দুটোর পার্থক্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা ভীষণভাবে ব্যবহৃত হয় যে গন এবং বিন দুটোই খুব কাছাকাছি অর্থ বহন করে, গন মানেও যাওয়া, বিন মানেও যাওয়া। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় এবং কোথায় ব্যবহার করব?
দেখা যাক, গনের অর্থ হলো গিয়েছে কিন্তু এখনও ফিরে আসেনি, অর্থাৎ বিপরীত ক্রিয়াটা অনুষ্ঠিত হয়নি, গেছে, সে ফেরেনি। এক্সাম্পল, রাজীব ইজ অ্যাওয়ে অন হলিডে, হি হ্যাজ গন টু স্পেন। রাজীব ছুটিতে বাইরে গেছে, বিদেশে গেছে, আর সে গেছে স্পেনে। অর্থাৎ সে স্পেনে গেছে কিন্তু স্পেন থেকে এখনও ফিরে আসেনি যখন এই কথাটা রাজীব সম্পর্কে বলা হচ্ছে। যে সময় দাঁড়িয়ে বলা হচ্ছে রাজীব কিন্তু তখনও স্পেন থেকে ফেরেনি। হোয়ারাজ বিনের অর্থ হলো কোনো এক সময় গিয়েছিল, তারপর ফিরেও এসেছিল, অর্থাৎ সে কোনো একটা স্থানে দর্শন করেছিল বা ভ্রমণ করেছিল, অর্থাৎ ভিজিট করেছিল সেই স্থানটা। সে একবার, দুবার, চারবার, পাঁচবার হতে পারে, যতবার খুশি হতে পারে। এক্সাম্পল, ওই আগের এক্সাম্পলের মতোই, রাজীব ইজ ব্যাক হোম ফ্রম হলিডে নাও। রাজীব ছুটি কাটিয়ে এখন ফিরে এসেছে। হি হ্যাজ বিন টু ইটালি, সে ইটালিতে গিয়েছিল অর্থাৎ ফিরে এসেছে এখন। আমরা প্রশ্ন করি না অনেক সময় যে তুমি কি কখনো চিড়িয়াখানায় গেছো, বা তুমি কি কখনো অমুক স্থানে গেছো, হ্যাভ ইউ এভার বিন টু, তারপরে স্থানের নাম। অর্থাৎ গেছো মানে কি, কোনো এক সময় তুমি গেছো, তারপরে আবার ফিরেও এসেছো, অর্থাৎ সেই স্থানে তুমি ভ্রমণ করেছিলে, সেই স্থানটা তুমি ভিজিট করেছিলে কি না সেটা জানতে গেলে আমাদের বিন ব্যবহার করতে হবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল। আর শুধুমাত্র সাধারণভাবে যাওয়া বোঝালে গো এর পাস্ট পার্টিসিপল গন ব্যবহার করতে হবে।